এবার দেখাবো, দেখুন মধ্যশিক্ষা পর্ষদের কড়া নিয়ম আজকে থেকে চালু হয়ে গেল। 10টা 35-এ ঢুকতে হবে, না হলে 10টা 45 হলে পরেই লেট, আর 11:15 হলে পরে অ্যাবসেন্ট। তাও 4:30-এর আগে বেরোনো যাবে না স্কুল থেকে। ধূপগুড়িতে একটা স্কুলে বাবা, আসলে অভ্যেস হয়ে গেছে তো গা এলিয়ে স্কুলে যাওয়া, প্রচুর মাইনে পাওয়া, প্রচুর ছুটি, যথাসময়ে ঢুকবেন কেন, হেড স্যারই ঢুকছেন না। দেখুন ঘন্টা বাজলেই প্রার্থনা, তারপর ক্লাস, রোল কল, দেরিতে এলে স্কুলের গেট বন্ধ, অ্যাবসেন্ট। এটাই স্কুলের নিয়ম, কিন্তু এসবই পড়ুয়াদের জন্য। নতুন বছরে শিক্ষকদের জন্য কড়াকড়ি চালু করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে 10টা 45 নয়, সকাল 10টা 35-এর মধ্যে শিক্ষকদের স্কুলে ঢুকতে হবে। 10টা 50-এর পর স্কুলে ঢুকলে লাল কালি, লেট। 11টা 15-এর মধ্যে ঢুকতে না পারলে অ্যাবসেন্ট। বিকেল 4:30-এর আগে শিক্ষকদের ছুটি নয়। সপ্তাহে 32 ঘন্টা ক্লাস নেওয়া বাধ্যতামূলক। আগেও যা ছিল তাই আছে। 10টা 40-এ প্রেয়ারের সময় থেকে শুরু হবে লেট মার্কিং, এবং ওটা আমরা করেছি 11টা 15 অবধি। টিচিং লার্নিং প্রসেস যাতে বেটার হয়, আমাদের পারফরমেন্স যাতে বেটার হয়, এই জায়গাটাই লক্ষ্য রেখে করা। মঙ্গলবার অর্থাৎ বছরের দ্বিতীয় দিন থেকেই এই নিয়ম চালু হয়েছে রাজ্যে। নিয়ম তো কড়া, কিন্তু সবাই কি মানছেন? এই দেখুন, সকাল 10টা 40 শিক্ষকদের স্কুলে ঢুকে পড়ার কথা, কিন্তু জলপাইগুড়ির ধূপগুড়ি হাই স্কুলের টিচার্স রুম ফাঁকা। হেডমাস্টারও স্কুলে নেই। পর্ষদের কড়া নির্দেশিকা জবে থেকে কার্যকর সেদিনই লেট। এ নিয়ে হেডমাস্টারের উত্তর একেবারে রেডি। প্রধান শিক্ষক হিসাবে আমাকে অনেকগুলো জিনিস দেখতে হয়, যেমন ব্যাংকে আজকে ছাত্র ভর্তি আছে, আমি ঢুকেছিলাম আগে, আমি বাইরে বেরিয়ে গিয়ে তারপরে 10টা 45 আমি 10:30টায় ঢুকে গেছি। প্রধান শিক্ষক বলছেন তার অনেক কাজ, কিন্তু বাকি শিক্ষকরা, তাদের কেন স্কুলে ঢুকতে লেট হলো? প্রশ্ন করতেই মেজাজ দেখুন। হ্যাঁ, সেটা দেরি হতে পারে আজকে। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি যেখানেই থাকুক, ব্যক্তিগত কাজ থাকতে পারে। লেট মার্ক দেওয়া হচ্ছে কিনা আপনি ততক্ষণ অবধি থেকে দেখে যান। এই শিক্ষকের দাবি, সরকার যে নতুন নিয়ম করেছে সেটাই নাকি তিনি জানতেন না। আমি এমনিতে 10টা 40-এর মধ্যে ঢুকি, তাই এখন 10টা 35-এ ঢুকবো। তো নির্দেশিকা কি আপনার জানা ছিল? না, জানা ছিল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবশ্যই আমরা জানতে চাইবো ডিআই স্যারের কাছ থেকে যে কি বাস্তব পরিস্থিতি। তাড়াতাড়ি ঢুকতে হবে স্কুলে, এতে অনেক শিক্ষকেরই গোঁসা। কেউ কেউ তো মিজাজ হারালেন, কেউ কেউ আবার স্বাগতও জানিয়েছেন। না, এটা শিক্ষা এবং শিক্ষার্থীর স্বার্থে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সময়োপযোগী। নির্দেশিকাকে সাধুবাদ জানাচ্ছি। সরকারি স্কুলের টিচার অনেকেই মনে করেন সুখের চাকরি, কোনো চিন্তা নেই, খেয়াল খুশি মতো গেলেই হলো। এই মনোভাবই এবার বদলাতে চাইছে পর্ষদ। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরে সিলমোহর। গতকাল আমরা দেখিয়েছিলাম ওড়িশাতেই নষ্ট লক্ষ লক্ষ ওএমআর শিট, আর আজকে সিবিআই আদালতে জমা দিল তদন্ত রিপোর্ট। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, তদন্ত রিপোর্ট জমা দিল আজকে আদালতে, কি রয়েছে এখনো পর্যন্ত, কি খবর? দেখো, মুখবন্ধ খামে সিবিআই রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট নিজে নিয়ে খুলে এজলাসে দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং সেটা আরও বিস্তারিত আকারে নিজে পড়ে দেখার পর কালকে 3:30-টার সময় এর ময়নাতদন্ত হতে পারে। বিচারপতি অমৃতা সিনহা সেটা দেখার পর তার পর্যবেক্ষণ রাখতে পারেন বা নির্দেশ দান করতে পারেন। কিন্তু এই রিপোর্ট জমা দেওয়ার সময় সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য তিনি যা জানিয়েছেন ভরা ইজলাসে, তা বিস্ফোরক বললেও কম হয়। আচ্ছা, এবং প্যারাগ্রাফ 33-32 এক ব্যক্তি রয়েছে, দুজন ব্যক্তির নাম করা হয়েছে, যাদের নাম করা হয়নি ভরা আদালতে। কার্যত মানিক ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন আমরা এই তথ্য দিলাম, হয়তো সামনে আসবে আগামী দিনে। মানিক ভট্টাচার্য এস বাসুরায়ন কোম্পানিকে শিখণ্ডী খাড়া করে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাটা জাল তৈরি করেছিল, এবং 22 লক্ষ ওএমআর সিট, যেটা 2018 সালের 17ই মার্চের মধ্যে 268 কুইন্টাল 20 কেজি এই ওএমআর সিট 2014 সালের ওএমআর সিট, টেটের ওএমআর সিট, সেগুলি কেজি দরে বিক্রি করা হয়েছিল এবং 3টে কোম্পানির মাধ্যমে সেটা হাত বদল হয়ে ওড়িশার বালেশ্বরের পেপার মিলে সেটা নষ্ট করা হয়েছে। যদিও বলা হয়েছে আইনি পরিভাষা সেটা রিসাইকেল বিন করা হয়েছে, অর্থাৎ এই কাগজগুলো
থেকে অন্য কাগজ, আরও ফাইন অন্য কোনো কাগজ তৈরি হয়েছে। সিবিআই যেটা বলছে তদন্ত করে, এই পুরো প্রক্রিয়াটাই বেআইনি। অর্থাৎ এস বাসুরায় কোম্পানি, যেটা বোর্ডের শিখণ্ডী সিবিআইয়ের ভাষায়, আইনি ভাষায় বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন, এস বাসুরায় কোম্পানি কোনো ওয়ার্ক অর্ডার ছাড়াই উত্তর কলকাতার একটি কোম্পানিকে তারা এইগুলি নিষ্পত্তি করার জন্য অর্থাৎ রিসাইকেল বিন করার জন্য বরাদ দেয়। বেশ। একটা ওয়ার্ক অর্ডার ছাড়া 22 লক্ষ ওএমআর, 268 কুইন্টাল ওএমআর কি করে যায়, বরাদ পায়, এটা নিয়ে সিবিআই কার্যত বললে এটা বেআইনি। অর্থাৎ এই নিষ্পত্তি অর্থাৎ নষ্ট করাটাও বেআইনি প্রক্রিয়া হয়েছে, এটাও সিবিআই জানিয়ে দিল আজ আদালতে। আর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ ইডিরও। লিপস অ্যান্ড বাউন্স কর্তাদের 7.5 কোটির সম্পত্তি, এ সম্পর্কে কি জানা যাচ্ছে অর্ণব? দেখো, এটা একটা অন্যতম অগ্রগতি বলা যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক যে অপরাধ, সেই তদন্ত করছিল ইডি। এর আগে 14ই ডিসেম্বর তারা একটা তদন্তের অগ্রগতি রিপোর্ট দেয়, কিন্তু তার সঙ্গে সাপ্লিমেন্টারি আরও একটা রিপোর্ট তারা আজকে প্লেস করলো, এবং সেই রিপোর্ট দিতে গেলেন আরেক ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী, এবং তিনি বললেন এখানে এই লিপস অ্যান্ড বাউন্সের কর্তাদের 8খানা প্রপার্টি তারা হদিশ পেয়েছেন, এবং এই 8খানা প্রপার্টি আইন বিরুদ্ধ বা আইন বহির্ভূত। তাই এই 8টা কোম্পানি, যার বর্তমান বাজার মূল্য 7.5 কোটি, সেগুলো অ্যাটাচমেন্টের প্রক্রিয়া ইডি শুরু করেছে, অর্থাৎ নোটিশ পাঠিয়ে সেগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে লিপস অ্যান্ড বাউন্সের কর্তাদের এই সম্পত্তি। ধন্যবাদ। টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই এস বাসুরায়ন কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। অয়নশীল যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, সে 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগের সঙ্গে যুক্ত ছিল। টেট 2014-তে যে স্ক্যান কপির নামে যে এডিটেবল কপি রাখা হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া টেট 2014 বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করছি। আর এবার কাঁথিতে চলে যাব। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, তিনি আরও ফাঁপড়ে। একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, এই গত 22শে ডিসেম্বর তিনি শিশির অধিকারীর পা ছুঁয়েছিলেন একটি অনুষ্ঠানে, তাতে আপত্তি ছিল না, কিন্তু তিনি গুরুদেব বললেন, আর তাতেই একেবারে ফোঁস করে উঠল তৃণমূল রাজ্য নেতৃত্ব। তাকে বিষোদ্গার করা হলো, তারপরে তাকে শোকজ করা হলো। তিনি অনড়, তিনি কোনো শোকজের জবাব দিলেন না, তাকে শোকজ করার পরেও তিনি জবাব দিলেন না। আর এবার 16 জন কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন, তারই তৃণমূলেরই কাউন্সিলর। আগে দেখাবো শিশির অধিকারীর পা ছুঁয়ে তিনি কি বলেছিলেন সেদিন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। আর আজকে তৃণমূল জেলা সভাপতি পীযূষ পণ্ডা, তিনি কি বললেন দেখুন এই অনাস্থা প্রস্তাব আনা নিয়ে। কোনো চিঠি পাননি যেটা বলছেন, এটা কি চিঠিটা আকারে দেওয়া হয়েছে না মৌখিক জানানো হয়েছে? মৌখিকভাবে বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে। 16 জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল সুব্রত বক্সি মহোদয়কে যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন। তার মূলে আজকে বাকি 16 জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশেই যা কিছু হচ্ছে। আর সুবল মান্নার সঙ্গে আদায় কাজকলায় যার অখিলগিরির ছেলে সুপ্রকাশ গিরি হচ্ছেন ভাইস চেয়ারম্যান, তিনিও বলছেন সুবলের বিরুদ্ধে। তো আমরা 8 দিন কাঁথি পৌরসভা নির্বাচিত বাকি 16 জন কাউন্সিলর আমরা অপেক্ষা করেছিলাম যে চেয়ারম্যান দলের কথা শুনবেন, দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন। তো স্বাভাবিক কারণে 8 দিনের পরেও তিনি যখন দলের নির্দেশের কোনো হেলদোল করছেন না, আমরা আজকে 16 জন কাউন্সিলর আমাদের জেলা সভাপতির নির্দেশে আমরা সকালে একত্রিত হয়েছিলাম। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পৌরসভার অ্যাক্ট নিয়ম অনুযায়ী আমরা আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে 16 জন কাউন্সিলর অনাস্থা জমা করেছি। আজকেও অনড় সুবল মান্না,
তিনি বলছেন তিনি কোনো ভুল করেননি, আইনের পথে চলবে, তার বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে আইন দরকার। আর একলব্যের কথাও তুললেন তিনি। দাদা আমার প্রশাসনিক পদ, এটা যা কিছু হবে কাগজের মাধ্যমে হবে, আইনের ঊর্ধ্বে তো আর আমি না, আইন মেনে যা আছে তাই হবে। একলব্যের জানেন, একলব্য গুরু দক্ষিণা দিয়েছিল, কি দিয়েছিল? বৃদ্ধাঙ্গুল কেটে। জনগণ বলবে, জনগণ দেখেছে, 40টা বছর দেখেছে জনগণ, কাঁথির মানুষ বলবে। এবার দেখাবো এই চেয়ারে যারা বসেন তাদের কত বড় উদাসীনতা, গাফিলতি এবং কত বড় দাদাগিরি এবং তোলাবাজি। পঞ্চায়েত, চন্দ্রকোনার একটি পঞ্চায়েত ইন্দাস, সেই পঞ্চায়েতের টাকা অন্য একজন ব্যক্তির অ্যাকাউন্টে চলে গেল, যেটা কেন্দ্র থেকে এসেছিল 29 লক্ষ টাকা। সেই ভদ্রলোক আবার জেলও খেটে ফেললেন, মুক্তিও পেলেন, কিন্তু পঞ্চায়েতের ঘরে 29 লক্ষ টাকা এলো না। কার পকেটে গেল? বীরভূমের লাভপুরে ইন্দাস গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে 29 লক্ষ টাকা হাওয়া। সেই টাকা জমা পড়েছে স্থানীয় এক বাসিন্দার অ্যাকাউন্টে, কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখা যায় যে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে যখন জানানো হয় তখন উনি তার কোনো সদুত্তর দিতে পারে না। 3টে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। এবং 3টে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডার কি একই ব্যক্তি? মানে একই ব্যক্তি। উন্নয়নের কাজে 28,60,130 টাকা ইন্দাস পঞ্চায়েতকে পাঠায় কেন্দ্র। লাভপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট রয়েছে পঞ্চায়েতের। এই অ্যাকাউন্টেই টাকা জমা পড়ে, কিন্তু তারপর হাওয়া। পঞ্চায়েতের দাবি তারা ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানায়, তখনই সামনে আসে খোকন দাস নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা চলে গেছে। গত বছর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ, এই সময়ের মধ্যে দফায় দফায় পঞ্চায়েতের টাকা খোকনের অ্যাকাউন্টে ঢুকেছে। খোকন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্র চালান। তাঁর নামে লাভপুর থানায় অভিযোগ জানায় ইন্দাস গ্রাম পঞ্চায়েত। গ্রেফতার করা হয় খোকন দাসকে। 2 মাস পর তিনি জামিনও পেয়ে যান। কিন্তু ইন্দাস গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টে ওই 29 লক্ষ টাকার ফেরেনি। এ নিয়ে মুখ খুলতে চায়নি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। ইন্ডিয়ান ব্যাংক আছে এখানে লাভপুরে, ওনার সিএসপি এবং যে ব্যাংকের যে যৌথ ভাবে কাজটা করেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের কোনো অ্যাডভাইস বা কোনোরূপ হচ্ছে যে ফিনান্সিয়াল অনুমোদন ছাড়া এই টাকাটা কিন্তু ওনাদের অ্যাকাউন্ট থেকে এটা উঠে গেছে। এইটা যাতে তাড়াতাড়ি ওই ব্যাংকের তরফ থেকে আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা আমাদের আছে এবং পুলিশ প্রশাসনও চেষ্টা করছে। অনেকেরই প্রশ্ন, পঞ্চায়েতের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? এটা গাফিলতি নাকি দুর্নীতি? ব্যাংক এবং পঞ্চায়েতের একাংশ কি যুক্ত? এখানে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ওতপ্রোতভাবে জড়িত। যে লাঘব বোয়াল যারা আছেন এনে বিধায়ক বা আরও যারা ব্লক লেভেলের অঞ্চলের নেতৃত্ব আছেন, টোটালকে এটা সিবিআই তদন্তে যাওয়া উচিত। নিশ্চয়ই টাকাটা তো ফেরত হবেই, এবং আমরা চাইবো সুদসহ ফেরত হবে, যাতে উন্নয়নের টাকা এভাবে কেউ তছরূপ করে দিতে পারে, সেটা যেন না হয়। বিরোধী দল তাদের অস্তিত্বহীনতায় ভোগে, মাঝে মাঝে কি করে সরকারি দলের লোকদের বিরুদ্ধে কথাবার্তা বলবো সেই সুযোগটা পাই। অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, পঞ্চায়েতের দাবি এর ফলে থমকে রয়েছে নানা কাজ। গ্রামবাসীদের প্রশ্ন, টাকা উদ্ধার হবে কবে, কিভাবে, কবে আবার কাজ শুরু করবে পঞ্চায়েত? বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুচ, নিউজ 18 বাংলা। এটা বীরভূমের খবর ছিল। এবার চন্দ্রকোনা দেখুন, কেঠিয়া নদী, অনেক বালি চুরি, নদী চুরি সব দেখিয়েছি, কিন্তু কেঠিয়া নদীতে উপকার করতে গেছেন মানুষের। উপকার কি এমনি এমনি করেছেন? নদী বুঝিয়ে রাস্তা তৈরি করেছেন। একটা সাঁকো দিতে পারেননি, সেতু দিতে পারেননি, ব্রিজ দিতে পারেননি, নদী বুঝিয়ে দিয়েছেন। তার ফল কি হতে পারে সবাই জানেন, কিন্তু পঞ্চায়েত বোঝে, সব বুঝেও এই কাজই করে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুর, এই গ্রামের গা বেয়ে বয়ে গিয়েছে কেঠিয়া নদী। কিন্তু এই নদী পারাপারের জন্য কোনো সেতু নেই, তাই নদী বুঝিয়েই রাস্তা তৈরি করেছে পঞ্চায়েত।
আমরা দেখিনি যে এই নদীর উপরে এই মানে মাটি দিয়ে রাস্তা হয়, এরকমটা আমরা কখনো দেখিনি। নদী বুঝিয়ে রাস্তা, বদলে যাচ্ছে নদীর গতিপথ। স্থানীয়দের অনেকেরই প্রশ্ন, এরকম একটা বেআইনি কাজ কিভাবে পঞ্চায়েত করলো? তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান অবশ্য এতে কিছু ভুল দেখছেন না। উপায় নেই তো, মানে এখানে মানুষের পারাপাড়ার জন্য তো আমাকে তো করতেই হবে না। তারপরে আমার যখন জল থাকে নদীতে, তখন গ্রাম পঞ্চায়েত থেকেই নৌকোর ব্যবস্থা করা হয়। তারপরে এখন নদীতে জল অনেকটা কমে গেছে, আর নৌকা চলে না, তার জন্যই আমাকে এই কালভার্ট স্যাকো দিয়ে কিন্তু মানুষের মানে পারাপাড়ার জন্য সুবিধার জন্য আমাকে এটা করতে বাধ্য হয়েছে। বর্ষায় এই কেঠিয়া নদী ফুলে ফেঁপে ওঠে। এই নদীর উপরে আগে বেশ কয়েকবার কাঠের সেতু তৈরি করেছে পঞ্চায়েত, বারবার বন্যায় ভেঙে গিয়েছে। মাথা ব্যথা দূর করতে তাই কি মাথাটাই কেটে ফেলা হলো? এই প্রশ্নটা উঠছে কারণ নদী বুঝিয়ে রাস্তা তৈরি করে ফেলেছে খোদ পঞ্চায়েত। ইনি আবার নেতাদের নানান ব্যাখ্যা। রাস্তা দেখুন, ও তো অটোমেটিক জল আসলেই নষ্ট হয়ে যায়। ওটা মানে সাময়িক পারাপারের জন্য কিছু কিছু লোকাল বেসিসে হয়। ভগবন্তপুরে কেঠিয়া নদীর দুপাশে প্রায় 10 থেকে 15টি গ্রাম। শয়ে শয়ে বাসিন্দাকে রোজ এই নদী পেরিয়ে যাতায়াত করতে হয়। গ্রামবাসীদের প্রশ্ন, নদী বুঝিয়ে কেন রাস্তা? কেন নদীর ওপর একটা পাকাপোক্ত ব্রিজ তৈরি করা হচ্ছে না? দেখা যাক কতদিনে হয়, আমাদের হয়তো কপাল খারাপ। আমরা এলাকার মানুষ চাই যে একটা ব্রিজ হলে খুবই মানে সুবিধা হয়, বিশেষ করে এদিকে যে 10-15টা গ্রাম রয়েছে ওই সব মানুষদের বিশালই সুবিধা হয়। এলাকার মানুষ চাইছেন দ্রুত ব্রিজ নির্মাণ হোক। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, চন্দ্রকোনা। আর বলি না বারবার, এই আধ ঘন্টা ব্রেকলেস আজব খবর দেখাবো, এই খবরটা দেখলেও চমকে যাবেন। একটা গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, হ্যাঁ স্বাস্থ্যকেন্দ্র দেখাই, অনেক স্বাস্থ্যকেন্দ্র দেখাই, বেহাল স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার আসে না। এ স্বাস্থ্যকেন্দ্র অদ্ভুত, 2011 সালে তৈরি হয়েছিল, যা চকচকে, এখানেও ডাক্তার আসে না। কিন্তু এখানে কি আছে জানেন? এই স্বাস্থ্যকেন্দ্রে হাজার হাজার মানুষ নির্ভর করে এই স্বাস্থ্যকেন্দ্রের ওপরে। স্বাস্থ্যকেন্দ্রে আছে গোয়াল, স্বাস্থ্যকেন্দ্রে আছে মুরগির খামার, আর স্বাস্থ্যকেন্দ্র দখল করে সংসার চালাচ্ছেন মানুষ। দেখুন, মুরগির খামার নয়, এটা সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার। হ্যাঁ, কোনটা মুরগির খামার, কোনটা আবার গোয়াল ঘর, মজুত করা হয়েছে ঘুঁটে, খড়। 2011 সালের 10ই ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তৎকালীন জেলা সভাধিপতি শামীমা শেখ NHRM প্রকল্পের মাধ্যমেই 10 শয্যা বিশিষ্ট মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের মোহনপুর 13 বছর আগে এখানে 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়। সেই উদ্বোধনের ফলক এখন মাটিতে পড়ে আছে, হাসপাতালের গেটে তালা, দেওয়ালে আগাছা জন্মেছে। স্থানীয়দের দাবি, উদ্বোধন হলেও হাসপাতাল পুরোদমে চালুই হয়নি, শুধু আউটডোরে পরিষেবা চালু হয়েছে। কিছু আর চালু হয়নি, সবসময় পড়ে আছে। ঘর বাড়ি সব মানুষ দখল করে নিয়েছে, এখানে কোনো কাজই হচ্ছে না, মানুষ সব বসবাস করছে হসপিটালের মধ্যে। হাসপাতাল বন্ধ আর স্টাফ কোয়ার্টার জবরদখল, অনেকে রীতিমতো সংসার পেতেছেন, কেউ কেউ আবার হাসপাতালেই গোয়াল ঘর এবং মুরগির খামার করেছেন। আমাদের ঘর নেই বলে আমরা আয়োজনে আছি। সরকার থেকে আমাদের প্রত্যেকবার এসে তুলে দেওয়ার জন্য করে, ভিডিও থেকে এ থেকে আলিতে কোয়ার্টারে পড়েছিল, আর এরকম আমরা থাকি। আরে আমার দুটো মুরগি আছে, আমি মন করলে এখন ছেড়ে দেবো। 12 মাস গরু ছাগল ফুচে খাচ্ছে, সেটা কেউ বলে না। আমার একটা কোয়ার্টার আমি ছেড়ে দেবো, আমি ওইটাই খালি একটা মুরগি রাখি। বেহাল হাসপাতাল, তার মধ্যে আউটডোরেও রোজ চিকিৎসক থাকেন না, সপ্তাহে 2 দিন ডাক্তার আসেন, বাকি দিনগুলোতে ভরসা ফার্মাসিস্ট। কেউ হাঁস, কেউ গরু ছাগল, কেউ মুরগি এইসব মানে চাষ করছে, পুরোটাই বন্ধ হয়ে আছে। ওরা যে ডাক্তার আসে ও মিছে মিছে মানে মাইনের জন্য আসে। 1টা বেজে গেলে যদি মানুষ মরেও যায় যে একটা ওষুধ দাও, ওরা দেয় না, ওরা চলে যায়, বলছে না আমাদের টাইম শেষ। মগরাহাটের নাম শুনলে কোনো ডাক্তারবাবু জয়েন করতে চায় না। A to Z সব জানানো আছে, ব্লকেও আছে, CMO অফিসেও জানানো আছে এবং স্বাস্থ্য ভবনেও পাঠানো হয়েছে।
মোহনপুর এবং আশপাশের একাধিক গ্রামের ভরসাই হাসপাতাল, সেটাই বেহাল। ডাক্তারের অভাব, হাসপাতালের ঘর জবরদখল করে গোয়াল ঘর, মুরগির খামার। গ্রামবাসীদের প্রশ্ন, প্রশাসনের নজরদারি কোথায়? জেলার স্বাস্থ্য আধিকারিকরাই বা কি করছেন? যারা আছেন তাদেরকে বলা হয়েছে, তারা আমফানের সময় সম্ভবত ওখানে এসে উঠেছিলেন, যখন রিপেয়ার রেনোভেশন হবে তখন ওটা কিন্তু ওনারা ছেড়ে দেবে। বাট আমাদের নজরে এসছে, আমরা বিএমওইচকে কথা বলছি যাতে ওনারা ডেলি ওপিডি করেন, তার ব্যবস্থা আমরা করি। এলাকার বাসিন্দারা জানতে চায় কবে মিটবে এই সমস্যার সমাধান, কবে চালু হবে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, সেই উত্তর কারো জানা নেই। দক্ষিণ 24 পরগনার ঝিনকি থেকে ক্যামেরায় ওবায়দুল্লাহ লস্করের সাথে আনিসুদ্দিন মোল্লা রিপোর্ট, নিউজ 18 বাংলা। বারবার আমি বলি, সরকারি সম্পত্তি, সরকারি টাকা পড়ে থেকে নষ্ট হয় একেবারে গোড়ায় গলদ পরিকল্পনায়। সরকারি টাকা মাগনায় আসে। দেখুন, 4.5 কোটি টাকার ব্রিজ হয়েছে, অ্যাপ্রোচ রোড হয়নি, ব্রিজ চালুই হয়নি। দেখুন, নদীর ওপর তৈরি হয়ে গিয়েছে ব্রিজ, কিন্তু ব্রিজে ওঠার রাস্তাই তৈরি হয়নি। ফলে ব্রিজ তৈরির 4.5 কোটি টাকা একেবারে জল। ব্রিজ থেকেও নেই, তাই বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে নদী। ভরসা সেই ভাঙাচোরা বাঁশের সাঁকো। দুর্ভোগের এক শেষ কোচবিহারের মাথাভাঙায়। মাথাভাঙা 2 নম্বর ব্লক, এখান দিয়ে বয়ে গিয়েছে শালটিয়া নদী। এর একদিকে নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে নিশিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। নদী পারাপারের জন্য পাকা ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে 2018 থেকে ব্রিজ তৈরির কাজ শুরু হয়। বরাদ্দ হয় 4,27,65,413 টাকা। ব্রিজ তৈরিও হয়ে গিয়েছে, কিন্তু নেই কোনো অ্যাপ্রোচ রোড। ফলে ব্রিজটাই ব্যবহার করতে পারছেন না 2 পঞ্চায়েত এলাকার প্রায় 10,000 বাসিন্দা। বাধ্য হয়েই সাঁকো দিয়ে পেরোতে হচ্ছে নদী। ভাঙাচোরা এই সাঁকোয় পদে পদে বিপদ। গ্রামের মানুষের এই ব্রিজটাই বলতে গেলে এক কথায় প্রাণ। আমরা প্রত্যেকটা মুহূর্তেই আমরা সমস্যার সম্মুখীন হতেছি। যোগাযোগের কোনো রাস্তা নেই, সেতু তো সেতুই পড়ে আছে। অনেক উদ্যোগকে বলছি, বলে হবে হবে বলতে বলতে মোটামুটি 4 বছর হলো, এখনও আমরা কোনো সুবিধা পাচ্ছি না। ব্রিজ কমপ্লিট না হলে তো যাতায়াত করার অসুবিধা। গার্ডওয়াল বাকি আছে, এখন তো এই যে বাঁশের সাঁকো দিয়ে এটি আছে, তারা ব্রিজের কাজ তাড়াতাড়ি শেষ হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় ব্রিজ। ব্রিজের অ্যাপ্রোচ রোডের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দিকেই তাকিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। আবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সম্মানীয় মন্ত্রী মাননীয় উদয়ন গুহ মহাশয়, তিনি নিজে তদারকি করে সেই অ্যাপ্রোচ রোডটা যাতে করা যায় তার প্রসেসিং শুরু করে তিনি টেন্ডারও হয়ে গেছে এবং ওয়ার্ক অর্ডারও তিনি দিয়েছেন। কোটি কোটি টাকা খরচে তৈরি হয়েছে ব্রিজ, কিন্তু 5 বছরেও কেন অ্যাপ্রোচ রোড তৈরি হলো না? আর কবে তৈরি হবে? কবে এই ব্রিজ ব্যবহার করা যাবে? এই সব প্রশ্নের উত্তর চাইছেন নদী পাড়ের বাসিন্দারা। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।